রাশিয়ার 2 ফাইটার পাইলট সিরিয়াতে গিয়ে গুপ্ত হত্যা চালানোর সময়ে এমন এক ভয়ানক ট্র্যাপের মধ্যে ফেসে যায় যেখান থেকে তাদের বেঁচে ফেরার চান্স একদম নাই বললেই চলে। এদিকে সেই 2 ফাইটার পাইলটকে ফিরিয়ে আনতে রাশিয়ার যত ফোর্স আছে সবাইকে সিরিয়াতে পাঠাতে শুরু করে। মাত্র 2 জন পাইলটকে রেস্কিউ করতে গিয়ে সেখানে এমন একটা ভয়াবহ যুদ্ধ লেগে যায় যেটা দেখার পরে আপনিও অবাক হবেন। সিরিয়ান বাহিনীর ভয়াবহ অ্যাটাকে রাশিয়াও বুঝে যায় তারা হয়তো এবার ভুল জায়গাতেই হাত দিয়েছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই রাশিয়ার স্পেশাল কমান্ডো ফোর্সের একটা দল সিরিয়ার এক ভয়াবহ বাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাদের স্পেশাল ট্রেনিং থাকা সত্ত্বেও কোনোভাবেই সিরিয়ার এই দলের সাথে পেরে উঠতে না পেরে একে একে অকালে মরতে শুরু করে। সিরিয়ার এই বাহিনী স্ট্র্যাটেজিক্যালি তাদের চারপাশ থেকে ঘেরাও করে শিকারীর মতো গুলি করে উড়িয়ে দিচ্ছে। এদিকে রাশিয়ার একটা আর্মি ক্যাম্পে সব বড় অফিসাররা মিলে তাদের এয়ারফোর্স অফিসারদের কাজে লাগিয়ে ভালো রকমের একটা যুদ্ধের মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করছে। এই আর্মিগুলো হলো রাশিয়ার সবচাইতে মারাত্মক একটা ফোর্স, যাদের মূলত ব্যবহার করা হয় বিশেষ অপারেশনে। যখন রাশিয়ার সকল মিলিটারি কমান্ডো, স্পেশাল ফোর্স, প্যারা কমান্ডো সবাই মিশনে ব্যর্থ হয়, তখনই কেবল রাশিয়ার এই সিক্রেট দুর্ধর্ষ কমান্ডোদের মাঠে নামানো হয়। অর্থাৎ বুঝতেই পারছেন এরা কতটা মারাত্মক একটা বাহিনী। এরপর দেখা যায় রাশিয়ার লেটেস্ট 2 ফাইটার পাইলট আকাশ কাঁপিয়ে উড়ে যাচ্ছে সিরিয়ার দিকে তাদের কমান্ডো টিমকে প্রোটোকল দেওয়ার জন্য। এইদিকে সিরিয়াতে সকল বাহিনীকে অর্ডার দেওয়া হয় রাশিয়ার এই কমান্ডোদের মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য। তাই এরাও এবার এদের কয়েক হাজার সৈন্য আর ভয়ানক সব ড্রোন লঞ্চ করে। বুঝতেই পারছেন ঘটনা ক্রমশই খারাপ দিকে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হইল তাদের এই ঝামেলা শুরু হইল কেমনে, আর এই ঝামেলার শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ালো? চিন্তার কারণ নাই, সব প্রশ্নের উত্তর জানতে পারবেন। গত 3 দিন আগে রাশিয়ান 2 ফাইটার পাইলট জীবন বাঁচিয়ে দৌড়ে পালাচ্ছিল। তাদের পেছনে গাড়ি ভর্তি সিরিয়ান বাহিনীও ধাওয়া করতে শুরু করে তাদের মেরে ফেলার জন্য। পালাতে গিয়ে হঠাৎ একজনের পায়ে লেগে ফ্লায়ার গান অ্যাক্টিভ হয়ে যায়। এটা দেখে সিরিয়ান বাহিনীও বুঝে যায় তাদের শত্রুরা জঙ্গলের ঠিক কোন জায়গায় আছে। এদিকে বনের মধ্যে সিরিয়ান এক স্নাইপার চুপ করে বসে আছে কিলিং মিশন শুরু করার জন্য। পাইলট 2 জন স্নাইপারের টার্গেটে আসা মাত্রই মিশন শুরু করে দেওয়া হয়। কিন্তু কি এক কপাল, সেখান থেকে কোনো মতে বের হয়ে একটা পাথরের আড়ালে আশ্রয় নেয়। এরপর ঘটনাক্রমে ক্যাপ্টেন ধরা পড়ে যায় সিরিয়ান বাহিনীর হাতে। এবার সেই রাশিয়ান ক্যাপ্টেন তার হাতের গ্রেনেডের পিন খুলে দেয়। এই সময় সিরিয়ান বাহিনীর লিডারের কাছে একটা কল আসে। তাকে জানানো হয় পালিয়ে যাওয়া জুনিয়র পাইলটও ধরা খেয়েছে। সেখানে সেই পাইলট তাদেরকে মেরে পালাতে চাইলে উল্টো তাকে উদম কেলিয়ে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে রাশিয়ার বেস ক্যাম্পে মেজর তার কর্নেলদের এই মিশনের সব প্ল্যান বুঝিয়ে দিচ্ছে। তাদের এবারের মিশন হলো সিরিয়ার ওই বাজে বাহিনীটাকে তাদের বিশাল অস্ত্রের ভান্ডার সহ টপকে দেওয়া। এরপর আমরা দেখতে পাই রাশিয়া তাদের স্পেশাল ফোর্সের কমান্ডো আর মারাত্মক সব স্নাইপার পাঠিয়ে দিয়েছে সিরিয়ার সেই পেটোয়া বাহিনীকে ধ্বংস করার জন্য। রাশিয়ান স্নাইপাররা তাদের স্নাইপার টার্গেট করতে গিয়ে দেখে এই অস্ত্রের কারখানা পরিদর্শন করতে সিরিয়া বাহিনীর প্রধান আবু সুফিয়ান এসেছে। এজন্য কমান্ডো টিম স্নাইপার টিমকে বলে এই মুহূর্তে কোনো অ্যাকশন নিও না, কারণ এখানে একটা ফায়ার শুরু হলে মারাত্মক যুদ্ধ লেগে যেতে পারে। তারা প্ল্যান করে সময় বুঝে ফাইটার প্লেন এবং স্নাইপার থেকে একসাথে আক্রমণ চালাবে, আর সিরিয়ান বাহিনীর প্রধান আবু সুফিয়ানকে তারা ধরে নিয়ে যাবে তাদের সাথে। রাশিয়ান আর্মিদের এই প্ল্যানটা তাদের জন্য যে কি পরিমাণ বিপদ বাড়িয়ে দেবে সেটা না দেখলে বুঝতেই পারবেন না। ফিলিস্তিনের হামাসের মতো সিরিয়ার এই বাহিনীও স্বয়ং একটা জমদূত। তাদের কাছে পরাজয় বলে কিছুই নাই, একটাই নীতি, হয় মারো নয় মরো। এইদিকে আবু সুফিয়ান সব অস্ত্র ঘুরে দেখছিল, আর রাশিয়ান বাহিনী ড্রোন পাঠিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে। সেখানে তারা কম সৈন্য দেখে সুযোগটা হাতছাড়া করতে চাইছিল না। ফাইটার প্লেন আসার আগে কমান্ডার একটা টিমকে পাঠিয়ে দেয় সে আস্তানার ভেতরে। রাশিয়ান বাহিনী যখন পাহাড় থেকে নেমে নিচের আস্তানার দিকে যায়, এই সময় বেস ক্যাম্প থেকে সিগন্যাল আসে মিশন বন্ধ করার জন্য এবং তাদের ফিরে আসতে বলা হয়। কারণ এই আবু সুফিয়ান কোনো সাধারণ লোক ছিল না। তাকে প্রোটোকল দেওয়ার জন্য সবসময় হাজারের মতো সৈন্য থাকে, আর এই হাজার সৈন্যের সামনে তাদের মাত্র 20-25 জন কমান্ডো পিঁপড়ার মতোই পিষে মরতে পারে। হঠাৎই কমান্ডার দেখতে পায় আসলেই তো অনেকগুলো গাড়িতে মেশিনগান লোড করে হাজারো সৈন্য এগিয়ে আসে আবু সুফিয়ানকে প্রোটেকশন দিতে। এই ঘটনা দেখে তারা কিসের মিশন করবে, তাদের নিজেদের সৈন্যদের জীবন কিভাবে বাঁচাবে এইটা ভেবেই পাগল হয়ে যায়। এতক্ষণে সেই আস্তানার ভেতরে তাদের সেই টিম ঢুকে পড়েছে। মিশন বন্ধ করলে কেউই আর বাড়ি ফিরতে পারবে না। কমান্ডার তার আর্মিদের অর্ডার দেয় এবং তারা এবার বিশাল এক আরপিজি সেট করে ফায়ার শুরু করে। একটা শটে প্রথম গাড়ি ব্লাস্ট। এবার সব সিরিয়ান সৈন্য অ্যালার্ট হয়ে যায়। তারাও এবার পাল্টা আক্রমণ শুরু করে। শুরু হয় একটা ভয়াবহ যুদ্ধ। পাহাড় থেকে স্নাইপাররা একটা একটা টার্গেট করে উড়িয়ে দিতে থাকে। তাদের কমান্ডো ফোর্সও একের পর এক গুলি ছুটতে থাকে।
দুই পক্ষের সৈন্যরা পিঁপড়ের মতো টপকে যেতে শুরু করে। সেখানে আরো সিরিয়ান সৈন্য আসতে থাকে আর তাদের তীব্র আক্রমণে রাশিয়ান সৈন্যরা টিকতে না পেরে পেছনে সরতে থাকে। এরকম একটা ভয়াবহ যুদ্ধ করেও শেষমেশ রাশিয়ানরা মিশনে ব্যর্থ হয়ে তাদের সব আহত আর্মিদের সেখানে ফেলেই পালাতে হয়। এরপর রাশিয়ান এয়ারফোর্স বেজে দেখা যায় ফাইটাররা প্লেনে বোমা লোড করছে সিরিয়াতে অ্যাটাক করার জন্য। সিরিয়ার ওই জায়গা থেকে সব সৈন্য সরে যেতে থাকে আর এইদিকে ফাইটার প্লেন এগিয়ে আসতে থাকে সিরিয়ার দিকে। ফাইটার প্লেনটি টার্গেট এরিয়া চলে আসলে এবার সেই প্লেনের পাইলট ট্রিগার চেপে মুহুমুহু বোম্বিং করে আবু সুফিয়ানের অস্ত্রের কারখানা সহ বিল্ডিং উড়িয়ে দেয়। মিশন কমপ্লিট করে ফাইটার প্লেনটি ফিরে যায় রাশিয়াতে। আপনারা কি ভাবছেন মামলা এখানেই খতম? আরে ভাই, যুদ্ধ তো কেবল শুরু হইল। এই মিশনের পরে রাশিয়ান আর্মি মেজর আর এয়ারফোর্সের লেফটেন্যান্ট একটা মিটিং এ বসে। যেহেতু তারা ভুলবশত একটা ভয়ানক বাহিনীর সাথে ঝামেলায় জড়িয়ে গেছে, তাই রাশিয়া এখন অনেক বড় ঝুঁকির মধ্যে আছে। যে কোনো সময় সিরিয়ান বাহিনী চলে আসবে। এটা আটকাতে বা রাশিয়া রক্ষা করতে কিভাবে কি করা যায় সেটা নিয়ে প্ল্যান তৈরি করতে থাকে। পরদিন তারা ফাইটার প্লেনে বোমা লোড করে রেডি করতে থাকে। এরপর প্লেন নিয়ে আবারও সিরিয়ার দিকে আসতে শুরু করে। এদিকে সিরিয়ান বাহিনীও তাদের মিসাইল, আয়রন ডোম, সাজোয়া ট্রাক এইসব নিয়ে রাশিয়ার দিকে আসতে থাকে। ফাইটার প্লেন যখন ঢুকে পড়ে সিরিয়ার আকাশে, তখন আবু সুফিয়ান এটা জানতে পারে। এরপর তার বাহিনীকে অর্ডার দেয় গাড়ি থেকে বের হওয়ার জন্য। গাড়িগুলো কিছুদূর এগুলোই প্লেন থেকে টার্গেট করে উড়িয়ে দেওয়া হয়। এরপর মাঝ আকাশে রাশিয়ান ফাইটার প্লেনকে জবাব দিতে সিরিয়ার ফাইটার প্লেনও চলে আসে। মাঝ আকাশেই শুরু হয় লড়াই। সিরিয়ার তীব্র আক্রমণে রাশিয়ান ফাইটার পাইলটরা শেষমেশ ইজেক্ট করতে বাধ্য হয়। প্যারাশুট দিয়ে নামার সময় আকাশে একজন পাইলট ওপরে চলে যায় আর বেঁচে যাওয়া পাইলট এবার সিরিয়ান সৈন্যের সামনে পড়ে যায়। হায় রে ভাই, সিরিয়ার এই গ্যাং যে কতটা মারাত্মক সেটা বলার বাইরে। এইদিকে রাশিয়া এতক্ষণে বুঝে যায় তাদের সেরা দুই ফাইটার পাইলট খারাপভাবে ফেসে গেছে, তাই এখন একটা স্পেশাল ফোর্সের টিম পাঠায় সেই পাইলটদের রেস্কিউ করার জন্য। অন্যদিকে রাশিয়ান ফাইটার পাইলট জীবন হাতের মুঠোয় রেখে পালাতে থাকে। কোনো মতে সে ঘাপটি মেরে লুকিয়ে থাকে একটা পাথরের নিচে। ঠিক সেই সময়ে রাশিয়ান স্পেশাল ফোর্স চলে আসে আর সিরিয়ার গ্যাংয়ের সাথে একটা ভয়াবহ লড়াই শুরু হয়। হেলিকপ্টার থেকে নেমে স্পেশাল ফোর্স চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু আবু সুফিয়ান গ্যাং চারিদিক থেকে এসে এমন হামলা চালায় যে পুরো 2 মিনিটের মধ্যে ওপারে পাঠিয়ে দেওয়া হয় সবাইকে। এরপর রাশিয়া থেকে আরো এক্সট্রা ফোর্স পাঠানো হয় ব্যাকআপ দেওয়ার জন্য। এরপর সেখানে এক ভয়ানক যুদ্ধ লেগে যায়। দুই পক্ষের প্রচুর সৈন্য পিঁপড়ার মতো মরতে থাকে। যখন রাশিয়ান স্পেশাল ফোর্স এই গ্যাংয়ের কিছুই করতে পারছিল না, তখন আকাশ থেকে প্লেন দিয়ে মিসাইল মারা হয় এই গ্যাংয়ের ওপরে। এবার সিরিয়ান সৈন্যরা মারা পড়তে থাকলে এই সুযোগে রাশিয়ানরা পেছন থেকে পালাতে শুরু করে। মানে বিষয়টা এমন, মাটিতে পারি নেই তো কি হয়েছে, আকাশ থেকে তোদের দেখে নেব। আসলে মুসলিমরা সবসময় জীবন বাজি রেখে যুদ্ধ করে, যেটা ফিলিস্তিনের হামাসের দিকে তাকালে বুঝবেন, আফগানিস্তানের তালেবানদের দিকে তাকালে বুঝবেন। অস্ত্র না থাকলেও তাদের চিন্তা শক্তি খুবই প্রখর হয়। আমাদের এই চ্যানেলটা নতুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আরো নতুন নতুন ফিল্ম এক্সপ্লেনেশন দেখার জন্য ধন্যবাদ।